নজর রাখতেই হবে বীরভূমের দিকে, কারণ কাজল শেখের মাথায় রূপোর মুকুট। হ্যাঁ, এটা কিন্তু সত্যি নানুরের মিলন মেলার ছবি। কাজল শেখকে মুকুট, কাজলকে 5 কেজির রূপোর মুকুট পরিয়ে দেওয়া হলো। সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিতের কাছ থেকে জানবো, অনুব্রত মণ্ডল তিনি যখন ছিলেন, আগে অনুব্রতকেই তো এই মুকুট পরানো হতো। ইন্দ্রজিৎ, তার জেল যাত্রার পর থেকে ব্যাপারটা বন্ধ ছিল, অর্থাৎ এখন সেটা কাজল শেখকে পরানো হচ্ছে। দেখো, একদমই যেটা বলে রাখবো, আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দীর্ঘ 7 বছর ধরে, এই বছর 7 বছর হলো নানুরের বাসাপাড়ায় মিলন মেলা হয়ে থাকে। আর এই মিলন মেলায় দেখা যেত কি, অনুব্রত মণ্ডলের হাতে কখনো ঢোল তুলে দেওয়া হয়েছে, রূপোর হাতে ঢাক তুলে দেওয়া হয়েছে, কখনো তরবারি, আবার কখনো পাঁচন তুলে দেওয়া হয়েছে। কিন্তু গত বছর অনুব্রত মণ্ডল 2 বছর ছিলেন না, সেই 2 বছর কিন্তু বন্ধ ছিল। অর্থাৎ গত বছর কিন্তু দেখা গেছে যে কোনো কিছুই দেওয়া হয়নি, কিন্তু এবছর আবারও সেই রূপোর মুকুট কিন্তু তুলে দেওয়া হলো। আর সেই রূপোর মুকুট তাকে তুলে দেওয়া হলো না, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের মাথায় তুলে দেওয়া হলো। যদিও এই বিষয় নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, কাজল শেখ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি, বা অন্যান্য যারা এই থুপসরা অঞ্চল কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কি কারণে হঠাৎ অনুব্রত মণ্ডল এতদিন পেতেন, হঠাৎ করে কাজল শেখ কি করে হয়ে গেল, তারা যারা জানাচ্ছে যে এই বিষয় নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। তারা শুধু এইটুকুই জানাতে চান যে কাজল শেখ তাদের গ্রামের লোক, অর্থাৎ তাদের গ্রাম থেকে জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং সেই জন্যই তাকে তুলে দেওয়া হয়েছে। এবং কাজল শেখ নানুরের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে, এবং সেই জন্যই থুপসরা যে অঞ্চল কমিটি রয়েছে, সেই অঞ্চল কমিটির পক্ষ থেকে 5 কিলো ওজনের একটি রূপোর মুকুট, যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম, এবং অবশ্যই বীরভূমের রাজনীতির সমীকরণ কি হয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে। এরপর আজকে অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না, আপনি মুকুট পরলেন, কেমন? শুধু একা অনুব্রত মণ্ডল নয়, সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন, ব্লক প্রেসিডেন্টরা আছেন, কোর কমিটির সদস্যরা আছেন, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে, তাই আসতে পারেননি। কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে। পাসপোর্ট চক্রে আমরা দেখেছি এর আগেও একের পর এক জালে এসেছে, এবার আরো এক। কোথা থেকে গ্রেপ্তার? নদিয়ার চাকদা থেকে গ্রেপ্তার করা হলো। কাকে গ্রেপ্তার করা হলো? গ্রেপ্তার করা হলো ধীরেন ঘোষকে। জালিয়াতির মাস্টার মাইন্ড মনোজ গুপ্তা, তাকে জেরা করেই একের পর এক তথ্য। আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, পাসপোর্ট চক্রে এবার জালে আরো একজন, কিভাবে কাজ করতেন এই ধীরেন ঘোষ? দেখো, পাসপোর্ট জালিয়াতিতে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 8, এবং এই যে ধীরেন ঘোষকে যে গ্রেপ্তার করা হয়েছে গত রবিবার দিন, মনোজ গুপ্তা নামে যে মূল যে মাথা এই পাসপোর্ট জালিয়াতির, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জেরা করে তার এজেন্ট, সাব এজেন্টদের কিন্তু খোঁজ পাওয়ার চেষ্টা করছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেই জায়গা থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এদেশে আসছেন এবং তারা কিভাবে সমরেশ বা মনোজের সঙ্গে যোগাযোগ করতেন, তারই মিডিল ম্যান বা এজেন্টদের কিন্তু খোঁজ চালানো হচ্ছিল কলকাতা পুলিশের তরফে। সেক্ষেত্রে মনোজ গ্রেপ্তার হতেই মনোজকে জেরা করে এই ধীরেনের খোঁজ পাওয়া যায়। ধীরেন নদিয়া জেলার বাসিন্দা, এবং তাকে আজকে ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে। মূলত সে নদিয়া জেলাতে সীমান্তবর্তী যে জায়গাগুলি রয়েছে, সেখানে মনোজ বা সমরেশের যে চক্র, পাসপোর্ট জালিয়াতির যে চক্র, সেই চক্রের এজেন্ট হিসেবে তিনি কাজ করতেন, এই তথ্য উঠে আসছে। এবং পুলিশ যেটা জানার চেষ্টা করছে, বিগত কয়েক বছরে এই ধীরেনের মাধ্যমে কত অনুপ্রবেশকারী এদেশে এসছে, এবং তারা এই চক্রের সঙ্গে যোগাযোগ করেছে, এবং ভুয়ো নথি তৈরি করা বা পাসপোর্ট তৈরি করা বা বিদেশে যাদেরকে পাঠানো হয়েছে তাদের সেই সংখ্যাটা আরো এক্সাক্ট কত, সেই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে ধীরেন যেহেতু নদিয়া জেলার নদিয়া সীমান্তবর্তী এলাকাতে মনোজের চক্রের হয়ে এজেন্ট হিসেবে কাজ করতে এই তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। বেশ হবে। পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা কিন্তু এই মনোজ গুপ্তা, যাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য পাওয়া যাচ্ছে, এবং আর একজনের নামও পাওয়া গেল। কিন্তু গাইঘাটায় আশ্রয় দিয়েছিলেন এক মহিলা এই মনোজ গুপ্তকে। এই মহিলার সঙ্গে এবার বাংলাদেশ যোগ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, স্থানীয়রা দাবি করছে নিয়মিত এই মহিলার ঘরে আসতেন বাংলাদেশিরা, আর এই মহিলার কাছে মনোজকে পাঠিয়েছিলেন গাইঘাটার বাসিন্দা তপন ভদ্র। তার আবার দাবি আরো একটা নতুন ক্যারেক্টার, বনগাঁর শ্যামল বৈরাগী, তার নামে এক ব্যক্তির কথায় তিনি মনোজের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন।
গাইঘাটার চাঁদপাড়ার ঢাকুরিয়া এই বাড়িতেই আশ্রয় নেয় পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্তা। এখান থেকেই শনিবার মনোজকে গ্রেফতার করে পুলিশ। গত অগাস্টে এক মহিলা এই বাড়িটি ভাড়া নেন, তার ঘর থেকেই গ্রেফতার মনোজ। স্থানীয়দের দাবি এই মহিলার ঘরে বাংলাদেশিদের আনাগোনা ছিল। আশেপাশের লোক দু একজন বলছিল উনি ওখানে বাংলাদেশের লোকের সঙ্গে যাওয়া আসা করে, বাংলাদেশের লোক আসে ওনার কাছে। বাংলাদেশের লোক আসতো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের লোকদের সঙ্গে ওনার যাতায়াত ছিল? হ্যাঁ হ্যাঁ। মনোজ গুপ্ত যে বাড়ি থেকে অ্যারেস্ট হয়েছে ওই বাড়ির মালিক পঞ্চায়েত থেকে ভাড়াটিয়ার রাখার যে মানে অনুমতিপত্র সেটা উনি নেয়নি। ওনাকে নোটিশ করা হবে, প্রশাসনকে জানানো হবে। স্থানীয়দের দাবি গত অগস্ট থেকে গাইঘাটার ঢাকুরিয়ায় ঘর ভাড়া নেন এই মহিলা। সেই সময় থেকেই বাংলাদেশ উত্তাল হয়, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশও বাড়ে, পাসপোর্ট জালিয়াতিরও রমরমা শুরু হয়। অনুপ্রবেশকারীদের ভারতীয় পাসপোর্ট করে দেওয়ার যে চক্র, তার মাথা মনোজকে আশ্রয়দাতা এই মহিলাও কি তাহলে চক্রের সঙ্গে জড়িত? কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেপ্তার হয়েছে, আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার, আমি চিনি না, জানি না। এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে? না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, আমাদের রিলেটিভ আছে, উনি বলল দুটো দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, দুদিন পরে চলে রাখ। ভাড়া বাড়িতে একা থাকেন, তা সত্ত্বেও নিজের ঘরে একজন অচেনা ব্যক্তিকে থাকতে দিয়ে দিলেন। কেউ একজন বললেন বলেই চেনা নেই জানা নেই এমন একজনকে নিজের ঘরে কেন থাকতে দিলেন মহিলা? কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেপ্তার হয়েছে, আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার, আমি চিনি না, জানি না। এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে? না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, আমাদের রিলেটিভ আছে, উনি বলল দুটো দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, দুদিন পরে চলে রাখ। এই তপন ভদ্রও গাইঘাটার বাসিন্দা। তার দাবি তিনিও নাকি মনোজ গুপ্তাকে চেনেন না। এই মহিলা আমার ছোটবেলার আমার দিদি বলে আমি ডাকি, পূর্ণিমা সাধুকা, আমাকে বললো যে একজন মানে থাকবে দুদিনের জন্য, যাকে নিয়ে আমি চলি, সে হচ্ছে শ্যামল বৈরাগী। আমার কোনো যোগাযোগ না। এই শ্যামল বৈরাগী কে? তপন ভদ্রের দাবি শ্যামল বৈরাগী বনগাঁর বাসিন্দা। মাঝে মাঝে এই শ্যামলের গাড়ি চালান তপন। তপনের দাবি অনুযায়ী মনোজ গুপ্তার থাকার ব্যবস্থা করতে বলেন শ্যামল বৈরাগী। সেই মতো বাড়ি খুঁজে দেন তপন ভদ্র। মহিলার ভাড়া বাড়িতে ওঠে পাসপোর্ট জালিয়াতির মাথা মনোজ গুপ্তা। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। আর তারই পাশাপাশি আরো একটা ছবি দেখাবো, কালনার ছবি আপনাদের দেখাচ্ছি। 108 শিব মন্দির, সেখানে পর্যটকদের ঢল। বেলা যত বেড়েছে লোকের সংখ্যা তত বেড়েছে। নবকুমার রয়েছে, আরো বিস্তারিত জানাতে পারবে। এখনকার ছবিটা নবকুমার, দেখতেই পাচ্ছি যে একেবারে এখনো পর্যটকদের ভিড় রয়েছে এই 108 শিব মন্দিরে। দেখো সোনিয়া, সকাল থেকে যে ভিড়, এই ভিড় ক্রমশ বেড়ে চলেছে। বাইরে থেকে যে বিভিন্ন রাজ্য থেকে এবং বিভিন্ন জেলা থেকে এই 108টা শিব মন্দির এবং রাজবাড়ি চত্বরে ব্যাপক পরিমাণে দর্শনার্থীরা এসেছেন এবং তারা দেখছেন শুধু নয়, এবং বিভিন্ন জায়গায় তাদের পার্কের মতন জায়গায় সেখানে খাওয়া দাওয়া করছে। সামনে তাদের এতই আনন্দ লাগছে। এখানকার সব থেকে বড় জিনিস হচ্ছে যে এখানে যে টেরাকোটার কাজ, এই টেরাকোটার কাজ প্লাস এই রাউন্ড শেপের 108টা শিব মন্দির তারা কখনোই দেখেনি এবং অনেকেই প্রথমবার এসেছে এবং তারা বলছে আমরা আরও আসবো এবং বিভিন্ন লোকজনকে জানাবো এলাকায় যে এত সুন্দর জিনিস। কিন্তু এখানে যে সব থেকে বড় জিনিসগুলো হচ্ছে যেখানে যে পৃথিবীর সব থেকে অন্যতম যে মন্দিরগুলো আছে তার মধ্যে একটি, এবং রীতিমতন লালজিবাড়ির মন্দির ডাকটিকিট, ভারতীয় ডাকটিকিটে স্থান পেয়েছে। এত সুন্দর সুন্দর জিনিস তারা দেখে অভিভূত এবং দিন থেকে রাত গড়ালেও এখানে লাইট অ্যান্ড শেডের ব্যবস্থা আছে। এত সুন্দর ব্যবস্থা দেখে তারা অভিভূত এবং যত সময় যাচ্ছে, যত বেলা করাচ্ছে, লোক সংখ্যা ক্রমশ বাড়ছে। সোনিয়া, একদমই সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি।